ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। আজ শুরুটা ক্রিকেট দিয়েই। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগের সিরিজগুলোতে দারুণ পারফর্ম করা বাংলাদেশ হেরেছে এই সিরিজে। দেশে ফিরে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, উইকেটের বাড়তি বাউন্সই ভুগিয়েছে দলকে। সেই সঙ্গে কিছু খেলোয়াড়ের চোটও জিম্বাবুয়ে সিরিজে দলকে ডানা মেলে উঠতে দেয়নি। তবে আশরাফুলের বিশ্বাস, পরবর্তী সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা। রীতিমতো উঠছিল বাংলাদেশ দল। পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানো তো ছিলই, ঘরের মাঠে টানা 4টা ওয়ানডে সিরিজও জিতেছিল বাংলাদেশ। সেই তালিকায় ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দল। সেই দলটাই কিনা হেরে বসলো জিম্বাবুয়ের বিপক্ষে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর হারতে হয়েছে ওয়ানডে সিরিজও। টি-20 সিরিজের প্রথম ম্যাচেও হারতে হয়। শেষ 2 ম্যাচ জিতে কোনো মতে রক্ষা। ফুটবল বিশ্বকাপের কারণে ব্যর্থতা অনেকটা লোকচক্ষুর আড়ালে ছিল বটে, তাতে অবশ্য বাস্তবতা বদলায় না। প্রশ্ন ওঠে, কেন এই ব্যর্থতা? এক্সট্রা একটা যে ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। পরে আমাদের থার্ড ওডিআইতে যে আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পেরেছি। এটা আমি মনে করি যে সামনে যে আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে ওইভাবে আমরা হয়তো বা প্রিপারেশন নিতে পারবো, এবং এই সফরটাতে অবশ্যই আমি মনে করি যে আমাদের অস্ট্রেলিয়া সিরিজটাতেও কাজে দিবে। অনেকটা পূর্ণ শক্তির দল নিয়েই জিম্বাবুয়েতে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে চোট বাঁধিয়ে এসেছেন বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। টেস্ট না খেলা মুস্তাফিজুর রহমান তো আছেনই, এই দলে নাহিদ রানা, শরীফুল ইসলামদের মতো নাম। সুস্থ হননি লিটন দাসও। ওয়ান ডেটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছিলাম, যেন আমাদের যেহেতু পয়েন্টের একটা ব্যাপার ছিল, সেই জায়গায় কিন্তু আমরা মুস্তাফিজ বলেন সবাই ছিল, কিন্তু তারা ইনজুরির কারণে কিন্তু খেলতে পারেনি। সেকেন্ড ম্যাচ থেকে আসলে মুস্তাফিজ খেলতে পারেনি। আগের সিরিজগুলোতে ব্যাটাররা ভালো করলেও এই সিরিজে ভালো করেননি। তবুও আশার আলো, 2 ফরম্যাটে 100 রানের ওপেনিং জুটি। তানজিদ তামিমের উড়ন্ত ফর্ম। বাংলাদেশের এক সময়ের আশার ফুল আশা রাখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজেই বদলে যাবে গল্প। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আসলে বাংলাদেশের ক্রিকেটটা বিশ্বকাপের আড়ালে পড়ে গিয়েছিল এবং জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজ, অর্থাৎ একটা টেস্ট, সেটা হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটাও হেরেছে 2-1, আর শেষ 2 টি-20 বাংলাদেশ জিতেছে, 2-1 টি-20 সিরিজটা জিতেছে। আর কিছু আপডেট রয়েছে। শান্ত লিটনদের ছেড়ে এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। গত বছরের 20 সেপ্টেম্বর বাংলাদেশ পুরুষ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শান্ত। এরপর নির্বাচক প্যানেলে যুক্ত হন নাদিফ চৌধুরী ও নাইম ইসলাম। প্রায় 10 মাস পুরুষ দলের সাথে কাজ করার পর নারী ক্রিকেটে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বিসিবি নারী দলকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় নির্বাচন আরও শক্তিশালী ও গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বয়সভিত্তিক দলেও সফলভাবে নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবারে ফুটবল প্রসঙ্গে যাব। স্পেনের বিপক্ষে ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি কোনো সমস্যা হয়েছিল? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। ম্যাচ শুরুর আগে ড্রেসিং রুমের সামনে মেসির ও দলের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল, যেখানে বারবারই দলকে শান্ত থাকতে বলছেন অধিনায়ক। উঠে এসেছে সবকিছু ভুলে খেলায় মনোযোগী হওয়ার আহ্বান। গাইস শান্ত হও, সবাই শান্ত হও, চলো সবাই শান্ত থাকি। গাইস চলো শান্ত থাকি, শান্ত থাকি, চলো খেলার কথা ভাবি, শান্ত হও, চলো সবকিছু ভুলে যাই, সবকিছু ভুলে যাই, ঠিক আছে, চলো খেলি, শুধু খেলার কথা ভাবি। বিশ্বকাপ ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ড্রেসিং রুমের টানেলে সতীর্থদের এই কথাগুলো বলছিলেন লিওনেল মেসি। মাঠে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার অসহায় আত্মসমর্পণ আর ম্যাচ শেষে মলিনা পারাদেসের মেজাজ হারানো স্প্যানিশ ফুটবলারদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা, যা ফুটবল বিশ্বে তুলেছে নিন্দার ঝড়। ফাইনাল শেষ হবার 2 দিন পরও যা বহুল চর্চিত ঘটনা। এমন সময় মেসির এই টিম টকের ভিডিও উস্কে দিয়েছে নতুন বিতর্ক।
কেন মাঠে নামার আগে দলকে বারবার শান্ত হবার কথা বলছিলেন মেসি? কি ভুলে খেলায় মনোযোগী হবার কথা বলছিলেন দলটির অধিনায়ক? সেই প্রশ্ন এখন ঘুরছে সবার মনে। মেসির এই কথাগুলো দলকে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়ে থাকতে পারে, কিন্তু সেখানে এতবার শান্ত হবার কথা বলা হয়েছে কেন? নিশ্চয়ই ড্রেসিং রুম ছিল অশান্ত। সেই প্রশ্ন চড়াও এখন গণমাধ্যমে। এই ভিডিও ভাইরাল হবার পরপরই মঙ্গলবার বুয়েন্স আইরেসের আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ড থেকে হেড কোচ স্কালোনি বাড়ি ফিরছিলেন। তখনই গণমাধ্যম কর্মীরা মুখোমুখি হন তার, যেখানে স্কালোনির কাছে জানতে চাওয়া হয় ড্রেসিং রুমে কোনো সমস্যা হয়েছিল কি। তবে স্কালোনি ভিত্তিহীন বলছেন এই দাবিকে। আপনি কি নিয়ে কথা বলছেন সেই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাকে এই প্রশ্নটা করছেন। আমরা অন্য পথে হাঁটছি ভাইয়েরা। এদিকে বিশ্বকাপ অভিযান শেষে দলের সাথে দেশে না ফিরলেও মঙ্গলবার ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনা ফিরেছেন লিও। তবে বুয়েন্স আইরেসে নয়, ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে ছুটি কাটাতে তার জন্মশহর রোসারিওতে পৌঁছেছেন মেসি। স্বভাবতই তাকে দেখতে বাড়ির সামনে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। এখন প্রশ্ন হচ্ছে, মেসির ভবিষ্যৎ কি? তিনি কি খেলা চালিয়ে যাবেন? উত্তরটা হ্যাঁ হলে পাল্টা প্রশ্ন ওঠে, কতদিন? আসছে কোপা আমেরিকা পর্যন্ত, নাকি 2030 বিশ্বকাপ পর্যন্ত, নাকি অবসরের সিদ্ধান্ত নেবেন মেসি? এই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। 39 বছর বয়সী এই আর্জেন্টাইন বাড়িতে ফেরায় দ্রুত আসতে পারে সিদ্ধান্ত, ধারণা সংশ্লিষ্টদের। রোসারিওতে বাবা মা ও পরিবারের সাথে সময় কাটিয়ে নিজের সিদ্ধান্তটা পাকাপাকি করতে পারেন মেসি, ধারণা সবার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। না, এমন এক বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা এবং লিওনেল মেসি সবাইকে নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। তবে বিশ্বকাপ ফাইনালের রেফারিং নিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ন্যায্য বলে জানিয়েছেন লিওনেল স্ক্যালোনি। অর্থাৎ রেফারিং নিয়ে সমস্যা নেই, প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষ স্পেনকে। কোনো রকম অজুহাত না দিয়ে ব্যর্থতা মেনে নিয়েছেন আর্জেন্টাইন দলের হেড কোচ। নিজের জন্মশহর পুজাতোয় ফিরে নতুন চুক্তির বিষয়ে এখনই কোনো কিছু স্পষ্ট করেননি স্ক্যালোনি। শিরোপা হাতছাড়ার ক্ষতটা বড্ড তাজা। নিউ জার্সি সে অতিরিক্ত সময়ের এক গোল ধূসর করেছে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্নকে। সব হারিয়ে জন্মশহর পুজাতোয় ফিরলেন গুরু লিওনেল স্ক্যালোনি। ঘরের মাটিতে ভক্তদের ভালোবাসা কুড়ালেও তার চোখ জুড়ে ছিল বিষাদের মেঘ। চাইলেই রেফারিং কিংবা ভাগ্যের দোহাই দেয়াই যেত, কিন্তু স্ক্যালোনি হাঁটলেন অন্য পথে। কোনো অজুহাত নয়, বরং স্পেনের শ্রেষ্ঠত্বকে এক বাক্যে দিলেন স্বীকৃতি। রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। সম্ভবত ফাইনালে আমরা পৌঁছেছিলাম শেষ শক্তিটুকু দিয়েই। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি মনে করি এটা স্বীকার করতে পারলেই আরও ভালো দল হয়ে উঠবো আমরা। তবে নিজের শিষ্যদের নিয়ে গর্ব প্রকাশ করেছেন লিওনেল স্ক্যালোনি। মাঠের ফলাফলের চেয়ে স্পোর্টসম্যানশিপের প্রতি বিশেষ তাগিদ দেন তিনি। আমার খেলোয়াড়রা যা করেছে তা নিয়ে আমি সবসময় গর্বিত থাকব। জিততে যেমন জানতে হয়, ঠিক তেমনি হারতেও জানতে হয়। আমরা দেখিয়েছি কিভাবে সম্মানের সঙ্গে হার মেনে নিতে হয়। বিশ্বকাপের ফাইনালের পর ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্ব থাকার কথা জানিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। তবে চুক্তি বাড়ানোর বিষয়ে এখনই নেননি কোনো সিদ্ধান্ত। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি বলে নিশ্চিত করেছে ফিফা। ম্যাচ ট্র্যাকারে সাময়িকভাবে তার নামের পাশে লাল কার্ড দেখানো হলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়। তবে শেষ বাঁশির পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় নতুন করে শাস্তির মুখে পড়তে পারেন এই মিডফিল্ডার। ঘটনার তদন্তে এরই মধ্যে একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে ফিফা। তদন্ত শেষে পারেদেস সহ জড়িত অন্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে ফাইনাল হারের পর আবেগঘন বার্তায় সমর্থকদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে পারেদেস বলেন, দেশকে শিরোপার আনন্দ না দিতে পারলেও মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন তারা। এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন স্প্যানিশ লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার অভিযোগ, বিশ্বকাপে দলের সংখ্যা 48 থেকে 64তে বাড়ানোর পরিকল্পনা অযৌক্তিক এবং জাতীয় লিগগুলোর জন্য এটা বড় হুমকি। তেবাসের মতে মাত্র কয়েক সপ্তাহের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল ক্যালেন্ডার বদলে দেওয়া ঠিক নয়। সারা বছর ফুটবলকে টিকিয়ে রাখে লিগগুলো। সব খেলোয়াড় বিশ্বকাপে খেলারও সুযোগ পায় না, কিন্তু ফিফা তাদের কথা না ভেবে নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে। তিনি আরও বলেন, ইনফান্তিনো সবকিছু হাত করে নিয়েছেন,
বলেছেন তার পদত্যাগ করা উচিত, পাশাপাশি বিশ্বকাপে ফোলারিন বালোগনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হাইড্রেশন ব্রেকের সিদ্ধান্ত নিয়েও কড়া সমালোচনা করেছেন তিনি। জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমন সংবাদ উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। যোগাযোগের দক্ষতার কারণে ফিফা প্রেসিডেন্টকে বিশ্বমঞ্চের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করছেন ট্রাম্প। ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনের সূত্রে দুজনের মধ্যে গড়ে উঠেছে সুসম্পর্ক। ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার পর সেই সম্পর্ক রূপ নেয় ঘনিষ্ঠতায়। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ। তবে ফিফা ছেড়ে জাতিসংঘের দৌড়ে ইনফান্তিনো নামবেন কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের নতুন লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি সার্জারির মাধ্যমে চেহারায় বড় পরিবর্তন এনেছেন 21 বছরের এই ফরওয়ার্ড। এই প্রক্রিয়ায় চোয়ালের হাড়ের আকার আরও স্পষ্ট আকর্ষণীয় করে তোলা হয়। বিভিন্ন গণমাধ্যমের ধারণা, অনবরত ট্রলের শিকার হওয়ায় নিজের লুকে এনেছেন পরিবর্তন। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে চেনেন না এমন ফুটবল প্রেমিক খুঁজে পাওয়া কঠিন। তবে মাঠের সেই পরিচিত ভিনিসিয়াসকে যদি এখন হঠাৎ আপনার সামনে এনে দাঁড় করানো হয়, আপনি হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। সার্জারির পর সম্পূর্ণ বদলে গেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। সদ্য সমাপ্ত বিশ্বকাপের পরই নিজের চোয়ালের আকৃতি ও থুতনিতে বড় পরিবর্তন এনেছেন 21 বছর বয়সী এই ফরওয়ার্ড। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম টিএমসির তথ্য মতে, ব্রাজিলের গোয়াইনিয়ার একটি ক্লিনিকে বিশেষজ্ঞ ডাক্তার আলেসান্দ্রো আলারকাওর তত্ত্বাবধানে চিন হারমোনাইজেশন নামের একটি ফেশিয়াল কন্ট্যুরিং সার্জারি করান ভিনি, যে প্রক্রিয়ায় ফিলার ব্যবহারের মাধ্যমে চোয়ালের হাড়ের শেপ আরও স্পষ্ট ও আকর্ষণীয় করে তোলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ও ভিডিওতে ধরা পড়েছে ভিনির এই বড় পরিবর্তন। বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর প্রেমিকা ভার্জিনিয়া ফন্সেস্কার সাথে তোলা এক ছবিতে একবারে নতুন লুকে দেখা মেলে তার। এছাড়া রিয়াল মাদ্রিদের একটি জার্সিতে সাইন করার সময় ভিনির সাইড প্রোফাইল ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরপরই ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা। বিশ্বকাপ চলাকালীন সময়েই নিজের থুতনির গঠন নিয়ে সমালোচনা বা ট্রোলের শিকার হতে হয়েছিল ভিনিসিয়াসকে। এছাড়াও ক্লাব পর্যায়ে প্রায় ক্যারিয়ার জুড়েই বর্ণবাদেরও শিকার হয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এসব থেকে মুক্তি পেতেই ও নিজের চেহারায় আরও বেশি আত্মবিশ্বাস বাড়াতেই হুট করে এই ফেস রিকনস্ট্রাকশন সার্জারির সিদ্ধান্ত নেন তিনি। তবে নতুন এই লুকে মাঠের ভেতরের মতোই ড্রেসিং রুম ও সিটির রাস্তায় অত্যন্ত আত্মবিশ্বাসী দেখাচ্ছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। স্প্যানিশ ফুটবলার পেদ্রো পোরো ফিলিস্তিনের পতাকা নিয়ে বিশ্বকাপ ট্রফি জয়টা উদযাপন করেছেন এমন যে খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, তা সত্য নয়। মেটলাইফে বিশ্বকাপ ট্রফি নেওয়ার সময় স্পেনের 7 ফুটবলার 6টি ভিন্ন ভিন্ন পতাকা নিয়ে এসেছিলেন, যেগুলো কোনো দেশের নয়, তাদের জন্ম নেওয়া অঞ্চলের। বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে স্পেন ফুটবল দলের এই উদযাপনের ছবিটা নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন সবাই। তবে একটা বিষয় খেয়াল করেছেন কি, এই পোডিয়ামে 3 সারিতে দাঁড়ায় স্প্যানিশ ফুটবলারদের মধ্যে এমন 7 জন ফুটবলার ভিন্ন ভিন্ন 6টি পতাকা নিয়ে সেলিব্রেশনে এসেছিলেন। কিন্তু আপনার মনে এই দৃশ্য দেখে প্রশ্ন জাগছে না, দেশ তো একটা, কিন্তু পতাকা আবার ভিন্ন ভিন্ন 6টা কেন? এর মধ্যে আবার রাইট ব্যাক পেদ্রো পোরো যেই পতাকাটি পরে আছেন সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মূলত কালো, সাদা আর সবুজ রং, যেটি তার পেছনের দিকে অনেকটা ঢেকে গেছে ছবিটিতে, সেটিকেই অনেকেই গুলিয়ে ফেলেছেন ফিলিস্তিনের পতাকার সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই অনেকেই সংবাদ ছড়িয়ে ফেলেছেন যে ফিলিস্তিনের পতাকা নিয়ে সেলিব্রেশন করেছেন পেদ্রো পোরো আর স্প্যানিশ ফুটবল দল, কিন্তু বাস্তবতা সেটি নয়। স্পেন দলের এই বহু পতাকার গল্প বুঝতে আপনাকে জানতে হবে স্পেনের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান ও সংস্কৃতিকে। স্পেনের 17টি স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, যার প্রত্যেকের নিজস্ব পতাকা ও শক্তিশালী সাংস্কৃতিক পরিচয় রয়েছে। আর সেই অঞ্চলের পতাকাগুলো নিয়েই হাজির হয়েছিলেন ফুটবলাররা। শুরুতেই পেদ্রো পোরোর বিষয়টি পরিষ্কার করা যাক যে সবুজ, সাদা ও কালো রঙের পতাকাটা পরেছিলেন পোরো, সেটি ফিলিস্তিনের পতাকা নয়। এটি আসলে তার জন্মাঞ্চল এক্সট্রেমাদুরার পতাকা। এই অঞ্চলের শহর ডন বেনিতোতে জন্ম পোরোর। আরেক ফুটবলার গাভির জন্ম অ্যান্ডালুসিয়া প্রদেশের লস প্লাসিওস ই ভিলাফ্রাঙ্কায়।
এই মিডফিল্ডার সেই অঞ্চলেরই সবুজ সাদা রঙের পতাকা গায়ে জড়িয়েছিলেন। ঠিক একইভাবে দানি ওলমো, কাতালোনিয়া সেনিয়েরা, অ্যালেক্স বায়েনা, রোকেতাস দে মার, বোর্জা ইগলেসিয়াস গ্যালিসিয়ার পতাকা আর ইয়েরিপিনো ও পেদ্রো পরেছিলেন জন্মস্থান ক্যানারি আইসল্যান্ডের পতাকা। খেলোয়াড়রা টুর্নামেন্টে স্পেনের হয়ে খেলেছেন, কিন্তু বিজয় উদযাপনে তারা দেখিয়েছেন তারা স্পেনের কোন অংশ থেকে এসেছেন। এতে দেশটির জাতীয় ও আঞ্চলিক পরিচয় একসাথে থাকতে পারে, একে অপরের সাথে সংঘাত না করে সেটিরই এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে বলছেন বিশেষজ্ঞরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। 3 দেশের যৌথ আয়োজন আর 104টি ম্যাচের রোমাঞ্চকর লড়াই, বিতর্ক কিংবা সমালোচনা কোনো কিছুই থামাতে পারেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে। মাঠের লড়াইয়ের পাশাপাশি আয়ের দিক থেকেও নিজেদের সব অতীত রেকর্ড চুরমার করে দিয়েছে 2026 ফুটবল বিশ্বকাপ। 4 বছর আগের কাতার বিশ্বকাপের তুলনায় আয় এবার 1 লাফে হয়েছে দ্বিগুণ। রাজনৈতিক টানাপোড়েন, বিতর্কিত রেফারিংয়ের সিদ্ধান্ত কিংবা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সমালোচনা, কোনো কিছুই ব্যবসায়িক সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। উত্তর আমেরিকায় শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ আয় করে ইতিহাস গড়েছে 2026 ফুটবল বিশ্বকাপ। এবারের গ্রেটেস্ট শো অন আর্থ থেকে ফিফার মোট আয় রেকর্ড 1520 কোটি মার্কিন ডলার। আয়ের এই পরিসংখ্যান আগের সব রেকর্ডকেই পেছনে ফেলছে। 4 বছর আগে 2022 সালে কাতার বিশ্বকাপ থেকে সংস্থাটির আয় হয়েছিল প্রায় 760 কোটি ডলার। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফিফার আয় ছিল 330 কোটি ডলার। এরপর 2014 ব্রাজিল বিশ্বকাপে 470 কোটি এবং 2018 রাশিয়া বিশ্বকাপে তা বেড়ে দাঁড়িয়েছিল 550 কোটি ডলারে। কিন্তু 2026 সালে এসে সেই আয়ের গ্রাফ পৌঁছালো নতুন উচ্চতায়। কিন্তু কিভাবে সম্ভব হলো এই নজিরবিহীন আয়? উত্তর লুকিয়ে আছে টুর্নামেন্টের নতুন ফরম্যাটে। এবারই প্রথম 32 থেকে বাড়িয়ে 48 দল নিয়ে আয়োজিত হয় বিশ্বকাপ। ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়ায় রেকর্ড 104-এ। ম্যাচ বাড়ার সাথে সাথে লাফিয়ে বেড়েছে টিকিট বিক্রি, সম্প্রচার শর্ত এবং বাণিজ্যিক মূল্য। সঙ্গে আয়ের বড় অনুঘটক হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার এবং শক্তিশালী বিনোদন কেন্দ্র হওয়ায় ব্র্যান্ডগুলোর আগ্রহ ছিল আকাশ ছোঁয়া। ইউরোপ কিংবা দক্ষিণ আফ্রিকার সমর্থকদের কাছে টিকিটের দাম মাত্রাতিরিক্ত মনে হলেও আমেরিকান দর্শকদের তাতে কোনো আপত্তি ছিল না। ফাইনাল ম্যাচের উপরের গ্যালারির সাধারণ একটি টিকিটের জন্য $11,700 খরচ করতেও দ্বিতীয়বার ভাবেননি তারা। তবে এই বিশাল অর্থ শুধু ফিফার ব্যাংকেই জমা থাকবে না। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে আয়ের বড় একটি অংশ ফিরিয়ে দেয়া হবে ফুটবলের পিরামিডে, অর্থাৎ ফুটবল উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের জাতীয় ফুটবল সংস্থাকে আর্থিক সহায়তা দিয়ে তৃণমূল থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ফুটবলের বিকাশে কাজ করবে ফিফা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ জয়ের পর স্পেনের 2 তারকা ফাবিয়ান রুইজ ও গাভিকে দেওয়া হলো ব্যতিক্রমী সম্মাননা। নিজ শহর লস পালাসিওসে ফিরে দুজনকে বরণ করে নেয় স্থানীয় সিটি কর্তৃপক্ষ। নগদ অর্থ বা দামি উপহার নয়, তাদের শরীরের ওজনের সমান 68 কেজি করে স্থানীয় টমেটো উপহার দেওয়া হয় 2 ফুটবলারকে। পরিবেশ বান্ধব এই সম্মাননার পাশাপাশি শহরের 2টি ফুটবল স্টেডিয়ামের নামও রাখা হচ্ছে রুইজ ও গাভির নামে। এছাড়া তাদের সম্মানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দিয়েছে সিটি কাউন্সিল। বিশ্ব চ্যাম্পিয়ন 2 ফুটবলারকে ঘিরে উৎসবের আবহে মেতে ওঠে পুরো শহর। ইংলিশ ফরওয়ার্ড মর্গান রজার্সকে দলে ভিড়িয়ে ব্রিটিশ ফুটবলারদের ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়েছে চেলসি। অ্যাস্টন ভিলা থেকে 23 বছর বয়সী এই ফরওয়ার্ডকে আনতে চেলসিকে গুনতে হয়েছে প্রায় 11,70,00,000 পাউন্ড। এই ট্রান্সফারেই ভেঙেছে চলতি মাসে গড়া এলিয়ট অ্যান্ডারসনের 11,60,00,000 পাউন্ডের রেকর্ড। চেলসির সঙ্গে 2033 সাল পর্যন্ত চুক্তি করেছেন রজার্স। যোগ দিয়েই তিনি জানান চেলসি লন্ডনের সবচেয়ে বড় ক্লাব এবং ছোটবেলা থেকে এই ক্লাবে খেলার স্বপ্ন দেখতেন তিনি। 2024 সালে মাত্র 80 লাখ পাউন্ডে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়া রজার্স মাত্র 2.5 বছরের ব্যবধানে হয়ে গেলেন ব্রিটিশ ফুটবলের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। তবে লা লিগার সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ড এখন আলেকজান্ডার ইসাকের। আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান কুটি রোমেরো ও টটেনহ্যামের বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত। ফলে টটেনহ্যাম ছাড়ছেন রোমেরো, স্পার্সে ফেরার আর সুযোগ নেই। রোমেরোকে দলে নিতে সবচেয়ে সক্রিয় রয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ট্রান্সফারের অঙ্ক বড় হলেও আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। খুব শিগগিরই রোমেরোর এজেন্টের সঙ্গে বৈঠকে বসবে ইন্টার কর্তৃপক্ষ। অন্যদিকে বার্সেলোনাও আর্জেন্টাইন এই ডিফেন্ডারের প্রতি আগ্রহী। তবে কাতালান ক্লাবটি রোমেরোর জন্য এগোবে শুধুমাত্র তখনই যদি এই গ্রীষ্মে তাদের কোনো ডিফেন্ডার ক্লাব ছাড়ে। সব মিলিয়ে কুটি রোমেরোর ভবিষ্যৎ নিয়ে ইউরোপের দলবদলের বাজারে এখন নজর থাকছে ইন্টার ও বার্সেলোনার দিকে। বিশ্বকাপ শেষ, এবার ক্লাব ফুটবলের অপেক্ষা।
আগস্ট থেকে শুরু হচ্ছে ইউরোপের নতুন মৌসুম। পর্দা উঠছে প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সহ শীর্ষ লিগগুলোর। 2026 বিশ্বকাপ শেষ হতে না হতেই নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। খেলোয়াড়রা এর মধ্যে নিজ নিজ ক্লাবে যোগ দিতে শুরু করেছেন। আগস্টের শুরু থেকেই শুরু হবে বিভিন্ন ঘরোয়া লিগ। 1 আগস্ট মাঠে গড়াবে ইংলিশ লিগ কাপ, 8 আগস্ট থেকে শুরু হবে কোপা ইতালিয়া ও এফএ কাপ, 12 আগস্ট অনুষ্ঠিত হবে উয়েফা সুপার কাপের ফাইনাল, 14 আগস্ট পর্দা উঠবে স্পেনের লা লিগার, 21 আগস্ট থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ, আর ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার মধ্যে চ্যাম্পিয়ন লিগ শুরু হবে 8 সেপ্টেম্বর থেকে। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।